শুভ সন্ধ্যা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান OneXBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আর এখন স্টেডিয়াম বুলেটিন জানেন, এই সময় স্টেডিয়াম বুলেটিন মানে অস্ট্রেলিয়ার খবরাখবর। অস্ট্রেলিয়ার ভারতীয় ক্রিকেট টিমকে ঘিরে হারের মধ্যেও এমন একটা কাড়া নাকাড়া চলতে থাকে যে ব্রিসবেনের শুরুর আগে প্রতিটা মুহূর্ত নেট প্র্যাকটিসে সবাই ক্যামেরাবন্দি করে রাখেন, সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে। কিন্তু সেটার বাইরে এখন কাগজ কলমের সময়। আর সেই কাগজ কলমের সময় আমি আমার সঙ্গীর সঙ্গে আরও একবার আলাপ করিয়ে দিই। সবাই জানেন প্রতিদিনই অনুষ্ঠানে আমার সঙ্গে থাকেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আমরা আলোচনা করব ওয়ার্ল্ড সিরিজ ফাইনালে ভারতের খেলার সম্ভাবনা নিয়ে। টেস্টের ওয়ার্ল্ড সিরিজ ফাইনাল মনে রাখবেন জুন মাসে, আগামী জুন মাসে ইংল্যান্ডে। আমি অনেককে জানি ভারতীয় সমর্থক যারা অলরেডি ওর কাছাকাছি লর্ডসের কাছাকাছি হোটেলে টিকিট কেটে বসে রয়েছেন, কারণ পরে টিকিট প্রাইসগুলো যত কাছে আসবে অনেক বেড়ে যাবে। টিকিট কেটে বসে আছেন, ভারত ওখানে যাবে এবং তারা খেলা দেখবেন। প্রবলেম হচ্ছে এখন যা পরিস্থিতি, ভারতের যাওয়াটা বেশ অনিশ্চিত হয়ে গেছে, কারণ দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে একটা টেস্ট ম্যাচে হারিয়ে দিয়েছে। আরও একটা টেস্ট ম্যাচে হারানোর পর এমন একটা সিচুয়েশন হয়েছে যে দক্ষিণ আফ্রিকা আপাতত 63.37 টেবিলের শীর্ষে, যেটা আগে ছিল না, পেছন থেকে সে শীর্ষে হয়ে গেছে। অস্ট্রেলিয়া 60.78, ভারত 60.33। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যে দক্ষিণ আফ্রিকা যদি আর একটা টেস্ট ম্যাচ জিতে যায় তাহলে ওয়ার্ল্ড সিরিজ ট্রফি ফাইনালে তাদের কিন্তু যাওয়া নিশ্চিত। আর একটা টেস্ট ম্যাচে যদি পাকিস্তানকে হারায় তারা উঠে যাবে। সেকেন্ড টিম কোনটা উঠবে হয় ভারত নয় অস্ট্রেলিয়া। ভারতকে যদি ফাইনালে যেতে হয় তাহলে বাকি পড়ে থাকা 3টে টেস্ট ম্যাচ অর্থাৎ ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনির অন্তত 2টো জিততে হবে, একটা ড্র করতে হবে। অস্ট্রেলিয়া একটা টেস্ট ম্যাচ জিতে গেলে মোটামুটি নিশ্চিত। জয়জ্যোতি, কি মনে হচ্ছে? মানে এখন এই মুহূর্তে যা ইকুয়েশন সেটা একদম স্পষ্ট বলে দেওয়া ভালো যে 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচে ভারতকে জিততে হবে। যদি কোনোভাবে 2টো ম্যাচে জিততে হবে, একটা ম্যাচ ড্র হলে হ্যাঁ, যদি 3টে ম্যাচে না জেতে তাহলে 2টো জিতবে, একটা ড্র হবে। তারপরেও এদিক ওদিক মানে দলের ওঠা নামার উপর অনেক কিছু সমীকরণ নির্ভর করছে। তাই বলাই যায় যে শেষ মুহূর্তে এসে এই WTC র্যাঙ্কিংয়ে যেন একদম থ্রিলার T20 ম্যাচ চলছে। স্লগ ওভারে কে মেরে ম্যাচ বের করবে এটা খুব বলা মুশকিল। তবে এই মুহূর্তে অবশ্যই ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে তো একটু হলেও চাপে। এগুলো তো অনেক ঘুরিয়ে উত্তর স্ট্রেট বলো যে WTC ফাইনাল খেলবে কোন দুটো টিম, বলা মুশকিল খুব, এই মুহূর্তে বলা খুবই মুশকিল। ওই তো ওটাই বলার যে যদি 2টো টেস্টে ইন্ডিয়া জিতে যায়, ব্রিসবেনে যেহেতু আমরা জিতেছি এর আগে, তো সেটা যদি আরও একবার রিপিট হয় সেক্ষেত্রে আবার পরের যে বক্সিং ডে টেস্ট ম্যাচ আছে সিডনিতে আছে, সেক্ষেত্রে ভারতের একটা সম্ভাবনা থাকবে 2টো টেস্ট ম্যাচ জেতার। তবে অনেক কিছু নির্ভর করছে, কারণ অস্ট্রেলিয়া এখান থেকে সিরিজ হেরে যাবে এটাও ভাবতে একটু অবাক লাগছে। যেভাবে পার্থে 295 হারের পর কামব্যাক করেছে, তো বলা খুব মুশকিল। আপনার কি মনে হচ্ছে এখান থেকে? আমি তো তোমাকে এই মুহূর্তে অসাধারণ। ইলেকশনে কারা জিতবে? বিজেপি জিতবে না তৃণমূল জিতবে? বিজেপি জিতবে, তৃণমূল জিতবে, কোনটা জিতবে এখনো আমরা জানলাম না। যাই হোক, খুব ইন্টারেস্টিং উত্তর জয়জ্যোতি ঘোষের। এটা বলাই যেতে পারে যে দক্ষিণ আফ্রিকা হঠাৎ করে ফেভারিট হয়ে গেছে এবং আরেকটা টেস্ট ম্যাচ যদি তারা পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে তোরা চলে গেল। সেকেন্ড প্লেসের জন্য মারামারি হবে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। এমনটা হওয়ার একেবারেই কথা ছিল না। বলতে বলতে আমাদের ফোন লাইন খুলে গেছে এবং আমি টকব্যাকে নানান ফোনের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আপাতত সেটাকে এই মুহূর্তে সেটাকে সরিয়ে আপাতত আলোচনায় ঢুকি। সেটা হচ্ছে একটা তো WTC ফাইনালের ঢোকার একটা আতঙ্ক। ক্রিকেটাররা অবভিয়াসলি তারা চাইবেন না যে এটা নিয়ে মাথা ঘামাতে, আলাদা করে এটা নিয়ে মাথা ঘামাতে। তারা যেরকম প্র্যাকটিসে মন দিচ্ছেন সেভাবেই মন দেবেন, চেষ্টা করবেন নর্মালি ব্রিসবেনটা জিততে। ব্রিসবেনটা কিন্তু ইউজুয়ালি খুব টাফ টেস্ট ম্যাচ। গাব্বাতে সেই সৌরভের একটা সেঞ্চুরি রয়েছে এই মাঠে, এবং এমন একটা সেঞ্চুরি যেটা প্রায় চাপের মুখে পড়ে যাওয়া ভারতকে উদ্ধার করেছিল। আর আমার ওই সেঞ্চুরিটা আরও মনে আছে, তার কারণ হচ্ছে যে ওই সেঞ্চুরির পরের দিন আমাকে রাহুল দ্রাবিড়ের, যিনি তখন ম্যানেজার ছিলেন দিল্লিতে, তিনি আমায় ফোন করে বলেছিলেন যে রাহুলের ব্যাটটা আপনি নিয়ে যেতে পারবেন। সো রাহুলের ওই ব্যাটটা তখন আমি কেবিন ব্যাগ, তখন তো এত ইন্ডিয়ান টিমের সঙ্গে সব লজিস্টিক্সের লোকজন ছিল না। আজকালকার দিন হলে ভাবাই যায় না কোনো জার্নালিস্ট কোনো ক্রিকেটারের ব্যাট নিয়ে যাচ্ছে। তখন সেই সময় ব্যাটটা নিয়ে, মানে সৌরভের ব্যাটের প্রয়োজন পড়েনি, কারণ সৌরভ তো সেঞ্চুরি করেছেন, রাহুল দ্রাবিড় ফেল করেছেন। সো রাহুল আরেকটা ব্যাট চাইছিলেন। এখন ক্রিকেটাররা 20টা ব্যাট নিয়ে ঘোরেন, কোনো এক্সেস ব্যাগেজের প্রবলেম, লজিস্টিক্স ম্যানেজার রয়েছে টিমের সঙ্গে, তখন সব কিছুই ছিল না। সো আমি রাহুল দ্রাবিড়ের ব্যাটটা আমার এখনও মনে আছে কলকাতা এয়ারপোর্টে
সেই লাগেজে ব্যাটটা চলে গেল, একজনকে ডেকে বললাম যে ভাই একটু দেখো রাহুল দ্রাবিড়ের ব্যাট ওটা যেন ঠিকঠাক ল্যান্ড করে, এবং ব্যাটটাকে সোজা সিডনিতে অ্যাডিলেডে পৌঁছে দেওয়া হলো ব্যাটটা, অ্যাডিলেডে ব্যাটটা গেল এবং তারপরে রাহুল দ্রাবিড় ডাবল সেঞ্চুরি করলেন। আমার ক্রেডিট নেই, কিন্তু ব্যাটটা আমি নিয়ে না এটা গেছিলাম। আপনারও ক্রেডিট, 233 রানের ইনিংস তারপরে 76, মানে ভাবা যায় না। সেটা যে গৌতম দা পৌঁছে দিয়েছেন এটা আমার জানা ছিল না। যাই তখন হোক, সৌরভের ব্যাটও অনেক সময় কলকাতা অনেক জার্নালিস্ট নিয়ে যেত, তখন এই ব্যাট নিয়ে যাওয়াটা সচিন ছাড়া আমি দেখেছি সবাই ব্যাটটা কেউ না কেউ পরের দিকে নিয়ে যেত ট্যুরে, কিছুক্ষণ খেলা হওয়ার পর তাদের হয়তো মনে হতো। আজকালকার দিনে এসবের চলই নেই, ভাবাই যায় না যে এগুলো হতে পারে, কিন্তু তখন এগুলো হতো। ব্রিসবেন বরাবরই ভারতীয় ক্রিকেটারদের খুবই একটা মানে গাড্ডা, এবং আমার মনে আছে ব্রিসবেনে সেঞ্চুরি করার পর অ্যাডিলেডে একজন সৌরভ ভক্ত আমাকে দিয়েছিলেন এক বাক্স কড়াপাকের সন্দেশ গ্রেগ চ্যাপেলকে পৌঁছে দিতে, যে গ্রেগ চ্যাপেলকে পৌঁছে দেবেন, উনি আমাদের বাংলার মহারাজকে রানে ফিরিয়েছেন। সেই কড়াপাকের সন্দেশ অস্ট্রেলিয়ান কাস্টমস বাজেয়াপ্ত করে নেয়, কারণ অস্ট্রেলিয়াতে দুগ্ধজাত কোনো পণ্য অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে ঢোকার নিয়ম নেই। বহুবার বলেও যে গ্রেগ চ্যাপেলের জন্য ওরা বলেছেন মিল্ক প্রোডাক্টস উইল নট বি অ্যালাউড। পরে আমার অনেকে বলেছেন আপনাকে যে ডিটেন করেনি আপনার খুব ভাগ্য ভালো। ব্রিসবেনের কথা চলছে, ব্রিসবেন টেস্ট সামনে 14 তারিখ থেকে। তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, কি প্রশ্ন আপনার? মুরারিপুর থেকে বলছি। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন এই ব্যাপারে যে আমাদের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বাড়তি দায়িত্ব নেওয়া উচিত। সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাড়তি দায়িত্ব নেওয়া উচিত। দাদা এখন দলের দায়িত্ব তো নিতেই হবে, এখন নিজের দায়িত্ব নিতে হবে। বিরাট কোহলির আমি দেখছিলাম লাস্ট বোধহয় 10-12টা ইনিংসে, মাঝখানে একটা সময় টেস্ট ক্রিকেটে এবছর অ্যাভারেজ হচ্ছে 8.66, ওই সেঞ্চুরিটা বাদ দিলে। রোহিত শর্মার 50 বাদ দিলে অ্যাভারেজ 10। নিজেদের এখন দেখুন, তারপরে তো দলকে দেখবেন। কে বলছেন বলুন, আরেকটা ফোন এসছে মনে হচ্ছে। কোন দর্শক বন্ধু আছেন এই মুহূর্তে? কেটে গেল, যাই হোক। সো ব্রিসবেন টেস্ট ম্যাচে যখন সৌরভ ব্যাট করছিলেন, তখন আমার মনে আছে আমাকে জুডি চ্যাপেল, যিনি গ্রেগ চ্যাপেলের স্ত্রী, তিনি বলেছিলেন যে গ্রেগের মুখ চোখ দেখে আমার মনে হয়েছিল যে আমার জামাই অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাট করতে নেমেছে। গৌতম, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জন রাইট সেই সময় ভারতীয় দলের কোচ, সেটা থাকা সত্ত্বেও সৌরভ স্পেশাল টিপস নিতে অস্ট্রেলিয়া উড়ে যান গ্রেগ চ্যাপেলের কাছে, এবং সেটা অবশ্যই সুফল পান ব্রিসবেনে এত সুন্দর 144 রানের ইনিংসে। এই সিদ্ধান্তটা, এই যে সাহসী সিদ্ধান্ত, অনেকে পজিটিভলি বলেছেন, অনেকে বলেছেন যে জন রাইট থাকা আচ্ছা, কেউ বোধহয় একটা ফোন কেউ আছেন? কেউ আছেন কি? না, ফোনটা কেটে গেছে বোধহয়। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ এই ব্যাপারে বলতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি শান্তনু বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন কুইকলি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এখন জিততে গেলে তো আমার যেটুকু মনে হচ্ছে যে মানে রোহিত শর্মা কি বিরাট কোহলি দুজনে একজনকে তো অন্তত ভালো ফর্মে ফিরতে হবে, অন্তত প্রথম 4-5টা উইকেটে বেশ ভালো রান তুলতে হবে, ধারাবাহিক সাফল্য ব্যাটসম্যানদের হতে হবে। আর বোলাররা একমাত্র বুমরার ওপর চাপটা অসম্ভব বেশি পড়ে যাচ্ছে, চাপটা অসম্ভব বেশি। শান্তনুবাবু, আমি তো আপনার কোনো প্রশ্ন পেলাম না, আপনি যা বললেন সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আমরা যাই হোক, আমি আপনার স্টেটমেন্ট নিয়েই আলোচনা করছি, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে উনি বললেন যে বুমরার উপর চাপ বেশি পড়ে যাচ্ছে, সবাই জানেন বুমরার উপর চাপ বেশি পড়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না যে মোহাম্মদ শামিকে এখনো নিয়ে যাওয়া হচ্ছে না কেন। আমি সেদিন সন্দীপ পাটিলকে জিজ্ঞেস করছিলাম, যিনি জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং এনসিএ প্রধান ছিলেন, যে এটা কি অদ্ভুত ব্যাপার যে প্রত্যেকটা আমরা এনসিএ, তখন উনি বললেন এটার আইন হয়ে গেছে এখন যে কোনো ক্রিকেটার, সে ইনজিয়ার্ড কি ইনজিয়ার্ড নয়, তার ফিটনেসের ব্যাপারে যতক্ষণ না এনসিএ সবুজ সংকেত দিচ্ছে, সিলেক্টরদের হাত পা বাঁধা। এর মধ্যে অবশ্যই রোহিত শর্মা প্রেস কনফারেন্সে যেটা বলেছেন যে তার নিতে সোয়েলিং রয়েছে, মনিটর করছে অবশ্যই বিসিসিআই। তবে নিতে সোয়েলিং থাকলে বেঙ্গলের এগুলো ম্যাচ খেলছেন কি? ওরা কালকেও তো ম্যাচ খেলেছেন মোহাম্মদ শামি। আমায় বিশ্বাস করতে হবে যে নিতে সোয়েলিং থাকলে তিনি বেঙ্গলের খেলতে পারেন, এবং এখনকার যুগের এই প্রযুক্তির যুগে তারা তো দেখতেই পাচ্ছেন বসে মোহাম্মদ শামি কি বল করছে। অবশ্যই। এবং ব্রিসবেন টেস্ট ম্যাচ যদি না যান, আর পড়ে থাকলো দুটো টেস্ট ম্যাচ, অতএব ব্রিসবেনে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। বোঝাই যাচ্ছে ব্রিসবেন খেলবেন না, তাহলে এটা হতে পারে যে মেলবোর্নে যে টেস্ট ম্যাচটা বক্সিং ডেতে শুরু হবে, সেই টেস্ট ম্যাচ থেকে অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে হয়তো মোহাম্মদ শামি লাস্ট দুটো টেস্ট ম্যাচ খেলবেন। ইনফ্যাক্ট আজকে অ্যান্ডি রবার্টসের একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে অ্যান্ডি রবার্টস বলেছেন যে মোহাম্মদ শামি ইজ অ্যাজ গুড অ্যাজ বুমরা। তিনি বলেছেন যে সুইং ভালো, সিম ভালো, এবং ওর কন্ট্রোলটা
বুমরার মতোই ভালো। আমি দুজনের স্ট্যাটস দেখছিলাম জয়জ্যোতি, যে 42 টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা 185 উইকেট, 19.96, এবং সিডনি বার্নস ছাড়া টেস্ট ক্রিকেটে কোনো বোলার 180 উইকেট নিয়েছেন 20-র কম গড়ে, এটা ভাবাই যায় না, জাস্ট অবিশ্বাস্য। আমার কোথাও মনে হয় অ্যান্ডি রবার্টস যতই বলুন, বুমরা আর শামি অ্যাকচুয়ালি তুলনা হয় না। কারণ আমি যদি শামির দেখি 64 টেস্ট ম্যাচে 229 উইকেট, অ্যাভারেজ 27.71, খুব ভালো, কিন্তু 19.96 আর 27.71 মধ্যে একটা তফাৎ আছে। অবশ্যই তফাৎ আছে। আর অ্যান্ডি রবার্টস স্বামীর হয়ে এখানে কথা বলছেন এবং স্বামীকে ফেরাতে চাইছেন, খুব বলছেন যে দ্রুত যাতে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয় মোহাম্মদ শামি। একদমই ঠিক। যে এখন আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এই 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, ছোট্ট বিরতি, এক্ষুনি চলে আসবো, আপনারা তো রোজ দেখতেই পান, একটু ওয়েট করুন প্লিজ। ফিরে এলাম, আপনাদের বলেছিলাম বেশিক্ষণ সময় লাগবে না, ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। জয়জ্যোতি ঘোষ ব্রেকে নানান কিছু বলার চেষ্টা করছিল আমাকে, একটু বলো কি বলছিলে। আজকে অ্যাডিলেডে যেটা হয়েছে, মানে ভারতীয় দল প্র্যাকটিস করেছে এবং প্রতিটি সদস্য, মানে ভারতীয় দলের প্রত্যেক সদস্য কিন্তু আজকে উপস্থিত ছিলেন অ্যাডিলেডে। এবং যেটা হয়, 25 মিনিট রোহিত শর্মা ব্যাটিং প্র্যাকটিস করেন, তবে একদম স্বচ্ছন্দ তাকে দেখায়নি, টাইমিং করতে পারছিলেন না। তারপরে সাংবাদিকদের সঙ্গে এসে রসিকতাও করেন। এরপর যেটা বলা সেটা হচ্ছে বুমরা এবং সিরাজ আজকে বোলিং করেননি, বাকিরা বোলিং করেছে। আকাশদীপ দুর্দান্ত বোলিং করছেন এবং যদি আকাশদীপকে দেখেন পরের টেস্টে অবাক হওয়ার কিন্তু কিচ্ছু থাকবে না। ঋষভ পান্ত ব্যাটিং করছিলেন, থ্রো ডাউনে রঘু তাকে থ্রো ডাউন প্র্যাকটিস করাছিলেন এবং সেই সময় একটা বল হেলমেটে এসে লাগে। তারপরে ফিজিও আসেন, এখন এই মুহূর্তে কিন্তু একদম ঠিক রয়েছেন, কোনো সমস্যা নেই। KL রাহুল, জয়সওয়াল, শুভমান গিল প্রত্যেকে প্র্যাকটিস করেন এবং আজকেই শেষ প্র্যাকটিস হলো অ্যাডিলেডে। এরপরে ব্রিসবেনে উড়ে যাবে অবশ্যই ভারতীয় দল। ব্রিসবেনে আজকের আবহাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওখানে কতটা নেট প্র্যাকটিস করতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা, এটা অবশ্যই সময় বলবে। তাই মনে করা হচ্ছিল আজকে যদি রোহিত শর্মা আরেকটু এক্সটেন্ডেড প্র্যাকটিস করতেন তাহলে হয়তো ভালো হতো। আসলে এখন এতগুলো টিকিট কাটতে হয় টিমের সঙ্গে, আগেকার মতো জাস্ট 15-16টা টিকিট কাটলে হয় না। সেই জন্যে প্লেনে এতগুলো সিট পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে ধরো তোমার প্রায় ইন্ডিয়ান টিমের সঙ্গে সাপোর্ট স্টাফই এখন প্রায় 12-14 জন। সো এতগুলো টিকিট হয়তো নিশ্চয়ই টেস্টের পরে কাটা ছিল, সেই জন্য। প্লাস অ্যাডিলেডে মাঠের পেছনে যে প্র্যাকটিস উইকেটটা আছে সেটা খুব ভালো, 4-5টা বড় বড় নেট আছে, অনেকটা জায়গা আছে। পেস বোলার দৌড়ে শুধু বল করতে পারে না, কিপারেরও পেছনে একটা জায়গা আছে কিপিং করার জন্য। সো ইন্ডিয়ান টিম হয়তো মনে হচ্ছে যে ব্রিসবেনের চেয়ে অ্যাডিলেডটা ভালো হবে, তাই ম্যাচ দুদিন আগে হেরে যাওয়ার পরেও অ্যাডিলেডেই প্র্যাকটিস করছিল। যাই হোক, তুমি আপডেটসটা দিয়ে দিলে আজকে কি হলো। এবার আরেকজন দর্শক বোধহয় ফোনে আছেন, একটু আমরা তার ফোনটা নিয়ে নিই। বলুন, কে বলছেন? প্রতীক চৌধুরী বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম ইন্ডিয়ান টিমের বোলিং নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু ব্যাটিং নিয়ে এক্সপেরিমেন্টে কি আদৌ যুক্তিযুক্ত? রোহিত শর্মার লোয়ার মিডল অর্ডারে চলে যাওয়া বা মিডল অর্ডারে যাওয়া, যশস্বী জয়সওয়ালের সাথে রোহিত শর্মার ওপেনিং জুটি অলরেডি প্রুভ। সেখানে KL রাহুলকে মিডল অর্ডারে, KL রাহুল আগেও বহুবার ম্যাচ জিতিয়েছে, KL রাহুলকে ওপেনিং এ রেখে রোহিতের নিজের সরে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, আমি একটা কথা বলি প্রতীকবাবু, যে আমাদের যেহেতু 201 রানের একটা ওপেনিং পার্টনারশিপ যখন কোনো জুড়ি করে, 201 রান করার পরে বিদেশের বুকে গিয়ে সেই জুড়িকে বাদ দিতে গেলে 201 রান করতে যা সাহস লেগেছে তার চেয়েও বেশি সাহস লাগে, সেটা করা খুব ডিফিকাল্ট। সেটা যে কেউ করতে পারেনি সেটা একেবারেই দোষের নয়। এবার দেখা যাচ্ছে এবার হয়তো আবার ওটাকে রিভার্স করা হবে, রোহিত শর্মা আবার ওপরে উঠে যাবেন, তাতে যে আবার 201 রান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আরও একটা ফোন বোধহয় এসছে, কেউ কে বলছেন? যাই হোক, আমরা আপাতত আলোচনা চালাচ্ছি, কারণ আমাদের কাছে প্রায়ই এরকম মেসেজ আসে যে আলোচনা চালানোর জন্যে। জয়জ্যোতি, আমি কিন্তু তোমাকে আগের দিন মনে আছে আমরা একটা কুইজ দিয়েছিলাম আগের দিন, এবং আমরা বলছিলাম যে স্টেডিয়াম বুলেটিনে এবার থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। সেই বিশেষ পুরস্কারের এবার ঘোষণার সময় হয়েছে। কালকে আমরা প্রশ্ন করেছিলাম যে আমি একজন ইন্ডিয়ান ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটে যদি প্রথম 50 জন ধরা হয় তার মধ্যে আমি হয়তো পড়ব। আমি এমন না কেউ যে অন্য ক্রিকেটারের, সহ ক্রিকেটারের শৃঙ্খলা ভঙ্গের জন্যে টিম থেকে ছিটকে গিয়েছিলাম। আমি কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল আমার সহ ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গ করেছে, সে নয় বাদ হয়ে যায় এবং আর কখনো ভারতীয় দলের সুযোগ পাইনি। আমি কে? এই প্রশ্নের উত্তর দিতে বলেছিলাম। আচ্ছা, আমরা দর্শকের একটা ফোন নিয়েই আবার এই প্রশ্নের উত্তরে আসি। বলুন, কে বলছেন? যদি এই উত্তরটা দিতে পারেন একটু দেখুন তো।
আমার প্রশ্ন ছিল যে মোহাম্মদ সিরাজ, ওকে তো এখনো অবধি সেরকম এফেক্টিভ মনে হয়নি। তো তার জায়গায় আমি যদি আকাশদীপকে খেলানো হতো পরের বাকি 3টে টেস্ট, তো সেটা কিরকম হতে পারে আপনার মনে হয়? অ্যাবসলিউটলি, এটা একটা জায়গা হতেই পারে, মোহাম্মদ সিরাজের জায়গায় আকাশদীপ খেলতে পারেন। আর আমি ভেবেছিলাম আপনি হয়তো এই কুইজের উত্তরটাও দিয়ে দেবেন। কুইজের উত্তরটা আমরা বলেছিলাম যে আজকে সকাল 8টার মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে, অর্থাৎ কলকাতা টিভির ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে উত্তর দিতে পারেন। আমরা সবকটা প্ল্যাটফর্ম ছানবিন করে দুজনের নাম পেলাম যারা সঠিক উত্তর দিয়েছেন। একজনের নাম সুমিত মিত্র, ইউটিউবে উত্তর দিয়েছেন, কোনো ঠিকানা নেই। আরেকজন উত্তর দিয়েছেন ফেসবুকে, তাই তো? প্রণব কুমার ব্যানার্জি, ইনি নিউ জার্সিতে থাকেন। ভাল লাগলো যে নিউ জার্সিতেও স্টেডিয়াম বুলেটিন পৌঁছে গেছে। শিকাগো থেকে মাঝে মাঝে স্টেডিয়াম বুলেটিন সম্পর্কে নানান ফিডব্যাক পাই, নিউ জার্সি থেকেই প্রথম পেলাম। তো এবার আমরা জয়জ্যোতি ঘোষ, লটারি, দুজনের মধ্যে একজনের নাম অ্যানাউন্স করব। আগামী 15 দিনের মধ্যে যিনি উইনার হবেন তাকে কলকাতা টিভির অফিস থেকে উপহার নিয়ে যেতে হবে, মানে পুরস্কার নিয়ে যেতে হবে আগামী 15 দিনের মধ্যে। যদি 15 দিনের মধ্যে না আসেন তারপরে এলে কিন্তু পাওয়া যাবে না। একজন, তার অ্যাড্রেস নেই, সুমিত মিত্র, আরও একজন প্রণব কুমার ব্যানার্জি, নিউ জার্সি, তারও পুরো অ্যাড্রেস নেই। কিন্তু আমরা এই অনুষ্ঠানে এই দুজনের একজনকে জয়জ্যোতি তোলো একটা লটারি করে, বলো কে কোন নাম তুললে? প্রণব কুমার ব্যানার্জি। প্রণব কুমার ব্যানার্জি, এমন একজন নাম তুললে যিনি নিউ জার্সিতে থাকেন। প্রণব কুমার ব্যানার্জি আমাদের কুইজের প্রথম উইনার, স্টেডিয়াম বুলেটিনের স্পেশাল কুইজের প্রথম উইনার নিউ জার্সি থেকে প্রণব কুমার ব্যানার্জি। আপনাকে অনেক হিউজ কনগ্রেচুলেশনস। এবং তার সঙ্গে আমি সুমিত মিত্রকেও বলবো, কারণ উত্তরটা বেশ কঠিন ছিল। উত্তরটা যদি সহজ হতো সবাই দিয়ে দিতেন। বেশিরভাগ বলেছেন মোহাম্মদ আজহারউদ্দিনের কথা, কেউ কেউ বলেছেন অজয় জাডেজার কথা, কেউ কেউ শ্রীশান্তের কথা, এরা কেউ নন। ইনফ্যাক্ট আজকে মুম্বাই থেকে আমার একজন সাংবাদিক বন্ধু বলছিলেন KL রাহুল কিনা, কারণ KL রাহুল ওই করণ জোহরের শোতে হার্দিক পান্ডিয়া কিছু বলায় KL রাহুলও বাদ হয়ে গেছেন, কিন্তু KL রাহুলও নন। কারণ এমন কেউ যিনি আর কখনো ভারতের হয়ে খেলেননি। সুভাষ গুপ্তে, ঘটনাটা খুব ছোট্ট করে বলি, যে দিল্লি টেস্ট ম্যাচ 1959-এ ঘর থেকে, হোটেলের ঘর থেকে রিসেপশনিস্টকে ফোনে কৃপাল সিং, সুভাষ গুপ্তের রুমমেট, ডেকেছিলেন, বলেছিলেন যে আজকে ড্রিঙ্কস অ্যান্ড ডিনারে যাবে নাকি ঘরে আসবে, এই ধরনের কিছু একটা বলেছিলেন। এক্স্যাক্ট কি বলেছিলেন বলা ডিফিকাল্ট, বাট এরকম একটা ফোনে কিছু বলেছিলেন, সামনে থেকে কিছু বলেননি, কোনো শ্লীলতাহানিও করেননি। এইটা মহিলা রিসেপশনিস্ট এই যে বলেছিলেন যে ড্রিঙ্কসের জন্য আমাকে অ্যাকম্পানি করবে কিনা, এই জন্য মহিলা রিসেপশনিস্ট কমপ্লেন করেন। সেই কমপ্লেন যায় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে। পরের টেস্ট ম্যাচ ছিল কলকাতায়, সেখানে না খেলিয়ে সুভাষ গুপ্তে, যাকে গ্যারি সোবার্স বলেছেন তার দেখা বেস্ট স্পিনার, তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কৃপাল সিংও আসেন। সুভাষ গুপ্তে তখন 149 উইকেটে। ভারতীয় বোর্ড সুভাষ গুপ্তকে বলেন যে কৃপাল সিং যখন করছিলেন তখন আপনি বাধা দেননি কেন? কৃপাল সিং যখন ফোন করছিলেন, শুধু বাধা দেননি, এই অপরাধে সুভাষ গুপ্তের ক্রিকেট জীবন শেষ করে দেয়। অবিশ্বাস্য এবং অবিচারও একেবারে। আর আজকের প্রশ্নটা হচ্ছে, আমি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার। আমি যখন খেলতাম সেই সময় আমার উত্থান দেখে আমার পাড়া প্রতিবেশী কেউ কেউ আশ্চর্য হয়ে যেত, কারণ আমি একটা সময় এত অভাবের মধ্যে কাটিয়েছি যে আমি সালোয়ার কামিজ পরে সবজি বিক্রি করতাম। তারপরে আবার যখন প্র্যাকটিসের সময় তো সালোয়ার কামিজ খুলে ক্রিকেটের ড্রেস পরে দৌড়ে মাঠে ঢুকতাম। উত্তর যশস্বী জয়সওয়াল নয়, যশস্বী জয়সওয়াল ফুচকা বিক্রি করতেন, ভেলপুরি বিক্রি করতেন, ইনি সবজি বিক্রি করতেন, যাকে বলে সবজি মান্ডিতে, সেখানে সবজি বিক্রি করতেন। এই ইন্টারন্যাশনাল ক্রিকেটার কে, যিনি খুব সাকসেসফুল টেস্ট ক্রিকেটার, ওয়ানডে ক্রিকেটার, তিনি সবজি বিক্রি করতেন সালোয়ার কামিজ পরে। পরবর্তীকালে দেশের হয়ে খুব গৌরবের সঙ্গে ক্রিকেট খেলেছেন। সময় কালকে সকাল 8টার মধ্যে। কে বলো তো? এখন বললে তো সব মানে জেনেই যাবে, তো এখন বলা যাবে না। আপনারা ভাবুন এবং উত্তরটা দিন। জয়জ্যোতি ঘোষ 3 ঘন্টা, আগামী 3 ঘন্টা নেট ঘেটে এসে আমায় বলবে উত্তরটা আমি জানতাম, ঠিক কালকে যেরকম বলেছি। 8টার আগে অবশ্যই আমি উত্তরটা দিয়ে দেবো। কালকে সকাল 8টায় যায়। খুব আপনারা কুইজের উত্তরটা কালকে সকাল 8টার মধ্যে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।